ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এখানে একে আছে ইউরোপের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করো। প্রথমে আছে ককেশাস পর্বতমালা। তো এইটা হচ্ছে কাস্পিয়ান সাগর, এটা কৃষ্ণ সাগর। এর মাঝখানে এই যে দাগটা, তার উপরে একটু বাঁকা করে এইভাবে ককেশাস পর্বতমালা দেখিয়ে দেবে। আর এইভাবে এখানে একটা মানে ছোট্ট করে সূচিপত্র করবে, করে এটা দাগটা দিয়ে পাশে লিখে দেবে যে ককেশাস পর্বতমালা। দুই আছে দানিউব নদী। দানিউব নদী হচ্ছে এই 7 লেখা যে এই যে নদীটা কৃষ্ণসাগর থেকে এই বেরিয়েছে, একটু এদিকে বাঁকিয়ে দেবে, বাঁকিয়ে দিয়ে তোমার এই যে ইংলিশ চ্যানেল আর এই যে এখানটা উত্তর সাগরের এই বরাবর এখানে দিয়ে করে দেবে। ঠিক আছে, এখান দিয়ে আবার একটা নিপার নদীও যাচ্ছে, তো এই জন্য এটা একটু বাঁকিয়ে এখান দিয়ে দানিউব নদী করবে। এটা হচ্ছে দানিউব নদী। তারপরে আছে সরলবর্গীয় বনভূমি। তোমাদের বইয়ের 126 পাতা এই যে সরলবর্গীয় বনভূমি, এই যে একদম হালকা এই যে সবুজটা দেখতে পাচ্ছ, মানে এই জায়গাটা। তাহলে তোমরা যদি কোনো ইউরোপের মানচিত্র ব্যবহার করো, তাহলে এইখান থেকে এই যে যেটা ঝুলে আছে এখান থেকে এসে এই দিক দিয়ে এইখান থেকে এই পোর্শনটাকে সরলবর্গীয় বনভূমি বলে একটু মানে লাইন করে আউটলাইন করে আর কোনো একটা সাইন দিয়ে মেনশন করে দেবে এবং সূচিপত্রে ওইভাবে চিহ্নটা দিয়ে লিখে দেবে যে ওটা সরলবর্গীয় বনভূমি। তারপরে আছে অ্যাড্রিয়াটিক সাগর। অ্যাড্রিয়াটিক সাগর হচ্ছে এইটা, এই 13 লেখা যেটা, এইটা হচ্ছে অ্যাড্রিয়াটিক সাগর এইটা। আর আছে লন্ডন। লন্ডন হচ্ছে এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার এই ওপরে এইখানটায় করবে। তার মানে হচ্ছে এই যে ধরো এই যে শেপের আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো খানিকটা দেখতে, এই জায়গাটায় তোমরা লন্ডনটাকে দেখাবে। এইখানে লন্ডন দেখাচ্ছে, এইটা হচ্ছে ককেশাস পর্বতমালা, এটা হচ্ছে অ্যাড্রিয়াটিক সাগর, এইটা হচ্ছে দানিউব নদী। আর তাহলে এইখান দিয়ে মোটামুটি একটা আউটলাইন করে কোনো একটা চিহ্ন বা কিছু একটু শেড করে দেবে, পেন্সিলের শেড দিয়ে সরলবর্গীয় বনভূমিটা দেখিয়ে দেবে। তাহলে মানচিত্র হয়ে গেল। এবার 2 এর দাগে আসি। 2 এর আইতে দিয়েছে শরৎ বিষুব বলা হয় 23শে সেপ্টেম্বর। 2 মধ্যরাত্রি সূর্যের দেশ হচ্ছে নরওয়ে। 3 মূল মধ্যরেখা বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটি হলো 180 ডিগ্রি পূর্ব করবে। 4 রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত গ্রিনিচ শহরে 5 সমচাপ রেখার কাছাকাছি অবস্থান নির্দেশ করে অধিক বেগ সম্পন্ন বায়ুপ্রবাহ। 6 বায়ুর চাপ মাপার যন্ত্র ব্যারোমিটার। 7 পৃথিবীর ছাদ হচ্ছে পামির মালভূমিকে বলে। 8 ভূ আলোড়নের ফলে দুটি ফাটলের মাঝের ভূখণ্ড উঁচু হয়ে স্তূপ পর্বত সৃষ্টি হয়। 9 নদীর আঁকাবাঁকা গতিপথকে মিয়েন্ডার বলে। 10 নদী মোহনায় সৃষ্ট ফানেল আকৃতির ভূমিরূপকে বলে খাঁড়ি। 11 পারদ ঘটিত রোগের নাম মিনামাটা। 12 সবচেয়ে বেশি পরিমাণে জলে তাপীয় দূষণ ঘটে তাপবিদ্যুৎ কেন্দ্রে। 13 ভোপাল গ্যাস দুর্ঘটনাটার জন্য দায়ী মিগ গ্যাস। 14 অবিয়োজিত একটি পদার্থ প্লাস্টিক। 15 ইউরোপের দীর্ঘতম নদীর নাম ভলগা। 16 কোন শহরটি উত্তরের ভেনিস নামে খ্যাত? আমস্টারডাম। 3 এতে আইতে হবে 3 জানুয়ারি তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। 2 উত্তর মেরুতে আকাশে রামধনুর মতো রঙিন আলোর জ্যোতিকে বলা হয় অরোরা বোরিয়ালিস বা সুমেরু প্রভা। 3 10 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 40 মিনিট, কারণ 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য 4 মিনিট, তাহলে 10 ডিগ্রি 4 10 40 মিনিট। 4 অক্ষরেখা দ্রাঘিমা রেখায় পারস্পরিক ছেদবিন্দু দিয়ে কোনো স্থানের অবস্থান নির্ধারণ করা হয়। 5 ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বাতাসের চাপ তত কম হয়। 5 বিতে আছে স্তম্ভ মেলানো। আই বায়ুর আর্দ্রতা হবে ই হাইগ্রোমিটার। 2 স্তূপ পর্বত ডি ভূ আলোড়ন। 3 দাক্ষিণাত্যের মালভূমি লাভা। 4 অন্তর্বাহিনী নদী হবে এটা সি আসলে লুনি। 5 বৃহত্তম নদী অববাহিকা হবে আমাজন। সিতে আছে এক কথায় উত্তর দিতে বলেছে। আইতে সারা বিশ্বে পরিবেশ দিবস হিসাবে কবে পালিত হয়? 5ই জুন। 2 কোন সার ব্যবহারে মাটি দূষণের সম্ভাবনা থাকে না? জৈব সার। 3 ইউরোপের বৃহত্তম হ্রদের নাম ল্যাডোগা। আর 4 তরিকা কথার অর্থ পাইন বন। 4 এর আইতে আছে ক্রোনোমিটার কি? লিখবে ইংল্যান্ডের বিজ্ঞানী জন হ্যারিসন 1759 সালে ক্রোনোমিটার আবিষ্কার করেন। ক্রোনোমিটার শব্দের অর্থ সময়মাপক যন্ত্র। ক্রোনোমিটার হলো সময় নির্ণয়কারী এক বিশেষ ধরনের ঘড়ি যা জাহাজের নাবিকদের কাজে লাগে। এই ঘড়ি গ্রিনিচের সময়কেই সূচিত করে, তবে এটি যে কোনো দ্রাঘিমা রেখার স্থানীয় সময় অনুসারে ঠিক করা যায়। সাধারণত নাবিকেরা এর সাহায্যে গ্রিনিচের সময় জেনে জাহাজের অবস্থান সম্পর্কে জানতে পারে। 2 আছে লোয়ের সমভূমি কাকে বলে?
লিখবে মরুভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়ের সমভূমি। এভাবে গোবি মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়ে সঞ্চিত হয়ে হোয়াংহো সমভূমির সৃষ্টি হয়েছে। 3 আছে ইউট্রোফিকেশন কি? লিখবে সাবান, ডিটারজেন্টের ফসফেট বা ক্ষার বদ্ধপুকুর জলাশয়ের জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল, আগাছা, কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণীরা মারা যায়। একে ইউট্রোফিকেশন বলে। 4 দিয়েছে মিশ্র কৃষি কাকে বলে? এই উত্তরটা লিখবে যে কৃষি পদ্ধতিতে একই কৃষি খামারে ফল, ফসল বা শাকসবজি চাষের পাশাপাশি পশুপালন বা হাঁস মুরগি প্রতিপালন করা হয় তাকে মিশ্র কৃষি বলে। যে সমস্ত অঞ্চলে জমির জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি সেখানে কৃষি ব্যবস্থা লক্ষ্য করা যায়, যেমন ব্রু শিল্পাঞ্চল, লন্ডন অববাহিকায়, পোল্ডার ভূমিতে মিশ্র কৃষি পদ্ধতিতে চাষবাস করা হয়। 5 আয়তে আছে সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না, কারণ ব্যাখ্যা করো। লিখবে সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি না হওয়ার অনেকগুলো কারণ আছে। এক হলো নদীর তীব্র গতিবেগ। যে সমস্ত নদীর মোহনায় নদীর বেগ তীব্র সেখানে নদীবাহিত পলি সমুদ্রের অনেক দূরে চলে যায়। 2 স্বল্প দীর্ঘ নদী। উৎস থেকে মোহনা অবধি নদীর দৈর্ঘ্য কম হলে নদীবাহিত পদার্থও কম হয়, ফলে বদ্বীপ গড়ে ওঠে না। 3 হলো নদীর শক্তির দুর্বলতা। নদীর ক্ষয় ও বহনকারী শক্তি দুর্বল হলে নদীতে পলির অভাব ঘটে, ফলে বদ্বীপ গড়ে ওঠে না। 4 নদীর বোঝা। নদীতে পলি, বালি, কাদা প্রভৃতি বোঝার পরিমাণ কম হলে বদ্বীপ গঠিত হয় না। 5 গভীর নদী মোহনা। নদী মোহনার গভীরতা বেশি হলে বদ্বীপ গঠিত হয় না। 6 বায়ুপ্রবাহ। মোহনার অভিমুখে দ্রুত হারে বায়ু প্রবাহিত হলে বদ্বীপ গঠন বিঘ্নিত হয়। 7 স্বল্প লবণাক্ত সামুদ্রিক জল। সমুদ্র জলে লবণের পরিমাণ বেশি না থাকলে নদীবাহিত পলি দ্রুত অধঃক্ষিপ্ত হওয়ার সুযোগ পায় না, ফলে বদ্বীপ গঠন হয় না। উদাহরণ আমাজন নদী। প্রচুর জল বহন করলেও নদীর গতিবেগ ও গভীর মোহনার জন্য এই নদীর কোনো বদ্বীপ গঠিত হয়নি। 5-2 পৃথিবীর অপসুর আর অনুসুর অবস্থান বলতে কি বোঝো? লিখবে যে অপসুর আর অনুসুর। পৃথিবী যেহেতু সূর্যকে উপবৃত্তাকার পথে পরিক্রমণ করে তাই সূর্যের সঙ্গে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না, কখনো বাড়ে আবার কখনো কমে। অপসুর অবস্থান পরিক্রমণ পথে সূর্যের সঙ্গে পৃথিবীর রৈখিক দূরত্ব সর্বাধিক হয় 4 জুলাই। এই দিন পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব দাঁড়ায় 15,20,00,000 কিমি। ওই দিনকে বলা হয় অপসুর অবস্থান। আর অনুসুর লিখবে পরিক্রমণের সময় সূর্যের সঙ্গে পৃথিবীর রৈখিক দূরত্ব সবচেয়ে কম হয় 3 জানুয়ারি। এই দিন পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব প্রায় 14,70,00,000 কিমি। এই দিনকে বলা হয় অনুসুর অবস্থান। আচ্ছা, এটা বইতেও আছে, বইয়ের 3 নম্বর পাতায়, 5 নম্বর পাতাতে রয়েছে। এখানে আমি বইতে অন্য স্কুলের ভিডিওতে বইয়ের থেকে দিয়েছি বলে এই 12 নম্বর স্কুলের ভিডিও থেকে আমি একটু রায়মার্টিন থেকে দিলাম, আর এই ছবিটা এঁকে দেবে। 3 দিয়েছে মৃত্তিকা দূষণের কারণগুলি লেখো। আচ্ছা, এখানে প্রশ্নের মান 3 নাম্বার বলে আমি ছায়া প্রকাশনের এটা ভালো আমার ঠিক মনে হলো, এই যে প্রশ্নমান 3, তো সেই জন্য এটা দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে। ভূমিধস, বৃষ্টিপাত প্রভৃতি প্রাকৃতিক কারণ কোনো কোনো ক্ষেত্রে কিছুটা প্রভাব বিস্তার করলেও মাটি দূষণের প্রধান কারণ মানুষের বিভিন্ন অনিয়ন্ত্রিত কাজকর্ম। 1 হচ্ছে প্লাস্টিক, রং, চামড়া, সাবান, পলিথিন, কাঁচ প্রভৃতি শিল্প কারখানার বর্জ্য। 2 তাপবিদ্যুৎ কেন্দ্রের উড়ন্ত ছাই, কার্বন কণা। 3 গৃহস্থালির বর্জ্য, পৌর আবর্জনা। 4 হাসপাতাল, নার্সিংহোমের বর্জ্য। 5 বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় পদার্থ, কীটনাশক, রাসায়নিক সারের মাধ্যমে মাটি দূষণ ঘটে। 6 বনছেদন। 7 অনিয়ন্ত্রিত পশুচারণ। 8 হচ্ছে ঝুম চাষ। 9 শিল্প আবর্জনা। 10 পয়ঃপ্রণালীর আবর্জনা। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক কারণে মৃত্তিকা দূষণ হয়, যেমন খরা, বন্যা, সামুদ্রিক জলোচ্ছ্বাস, সারাসারির বান, প্রবল বায়ুপ্রবাহ ইত্যাদি। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন বলেছে লন্ডন অববাহিকা চক ও চুনাপাথর দ্বারা গঠিত, কারণ ব্যাখ্যা করো। এই উত্তরটা লিখবে যে একসময় লন্ডন অববাহিকা অঞ্চলটি সমুদ্রের তলায় ছিল, ফলে বিভিন্ন খোলসযুক্ত সামুদ্রিক প্রাণীর দেহ এই অঞ্চলে সঞ্চিত হয়ে চক ও চুনাপাথরের সৃষ্টি করে। পরে ভূ আলোড়নে এই অঞ্চল উপরে উঠে গেলে প্রবাল চাপে চক ও চুনাপাথরে ভাঁজ পড়ে ছোট ছোট টিলা এবং পাহাড়ের সৃষ্টি হয়, আর মধ্যভাগে উঁচু অধভঙ্গের সৃষ্টি হয়। পরবর্তীকালে হিমবাহ সঞ্চিত বিভিন্ন নুড়ি, কাঁকড়, বালি প্রভৃতি এই অঞ্চলে সঞ্চিত হয়, আর প্রবাল বায়ুচাপে ওই অধভঙ্গ আরও নিচু হয়ে যায়। এই কারণে লন্ডন বেসিনের চারিদিকে খাড়া ঢালযুক্ত চক ও চুনাপাথরের বিভিন্ন পাহাড় দেখা যায়। এবারে 6 আয়তে আছে করাচিতে 67 ডিগ্রি পূর্ব হচ্ছে দ্রাঘিমা, যখন সকাল 6টা তখন ভারতে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব স্থানীয় সময় কত? লিখবে যে করাচির দ্রাঘিমা হচ্ছে 67 ডিগ্রি পূর্ব আর ভারতের দ্রাঘিমা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তাহলে মোট স্থানীয় সময়ের পার্থক্য, এখান থেকে না,
লিখবে যে আমরা জানি ভারতের দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব আর করাচির দ্রাঘিমা 67 ডিগ্রি পূর্ব। তাহলে ভারত ও করাচির দ্রাঘিমার মধ্যে পার্থক্য হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট থেকে 67 মাইনাস দিলে 15 ডিগ্রি 30 মিনিট। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 15 ডিগ্রিতে হবে 15×4 60 মিনিট, মানে 1 ঘন্টা। আর 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে হয় 4 সেকেন্ড, তাহলে 30 মিনিটে হবে 120 সেকেন্ড, মানে 2 মিনিট। তাহলে করাচি আর ভারতের মোট স্থানীয় সময়ের পার্থক্য 1 ঘন্টা 2 মিনিট। এবার করাচি ভারত অপেক্ষা বেশি পূর্ব দিকে অবস্থিত, তাই যে যত পূর্ব অবস্থিত সেখানে সূর্যটা আর কি বেশি উঠবে। তাই করাচিতে সকাল যখন 6টা বাজবে, মানে করাচিতে আগে সকাল হবে, তারপরে ভারতে হবে। তাহলে ভারতের স্থানীয় সময় 1 ঘন্টা 2 মিনিট পিছিয়ে থাকবে। তাহলে করাচিতে যখন সকাল 6টা বাজবে, মানে 6 ঘন্টা থেকে 1 ঘন্টা 2 মিনিট বিয়োগ দেবে। তো 6 ঘন্টা থেকে 1 ঘন্টা 2 মিনিট বিয়োগ দেওয়া মানে তুমি 6 কেটে 5 লিখবে, এখানে যেহেতু 0 0 ছিল 60 মিনিট করবে, আর তার নিচে 1 ঘন্টা 2 মিনিট বিয়োগ দিচ্ছ। তাহলে 60 থেকে 2 বিয়োগ হলে 58 মিনিট, আর এটা কমা, আর 5 থেকে 1 বিয়োগ হলে 4 ঘন্টা। তার মানে ওই সকালের টাইম ঘন্টা মিনিট মানে ঘড়ির টাইম ধরা হয়, তো তখন ভোর আর কি 4টে 58 মিনিট আমাদের ভারতে তখন হবে ভোর 4টে 58 মিনিট, 4টে 58 মিনিট ভোরবেলা। দুয়ে দিয়েছে চিত্রসহ বায়ুর চাপ বলয়গুলির বর্ণনা দাও। আচ্ছা, এখানে চিত্রসহ বায়ুর চাপ বলয়গুলির বর্ণনা দাও বলেছে, কিন্তু বইতে তো সেরকম কিছু নেই। আর রায়মার্টিন থেকে এই ছবিটা দেবে, এই যে পৃথিবীর চাপ বলয়, এই ছবিটা দেবে। আমি এখানে ক্লাস 8-এর ভূগোল বই থেকে, ভূগোল বই রায়মার্টিনের সহায়িকা থেকে চাপ বলয়গুলো সম্পর্কে বলে দিচ্ছি। এই যে ভূপৃষ্ঠে বায়ুর চাপ কোথাও কম কোথাও বেশি, নিম্নচাপ বা উচ্চচাপ ভূপৃষ্ঠকে এক একটি অঞ্চলে ভাগ করে বলয়ের মতো ঘিরে রেখেছে, এদের বায়ুচাপ বলয় বলা হয়। 7টা আছে বায়ুচাপ বলয়: নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ, মকরীয় উচ্চচাপ, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, সুমেরু উচ্চচাপ, কুমেরু উচ্চচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ ও শান্ত বলয়ের অবস্থান নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে অবস্থান করছে। সৃষ্টির কারণ: নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সূর্যকিরণ প্রায় সারা বছর লম্বভাবে পড়ে, ফলে এখানকার বায়ু উত্তপ্ত হয়ে প্রসারিত হয় এবং হালকা হয়ে ওপরে উঠে যায়, ফলে চাপ কম হয়। আর 2, এখানে স্থলভাগ অপেক্ষা জলভাগ বেশি থাকায় প্রখর সূর্যতাপে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে। জলীয় বাষ্প হালকা বলে সহজেই তা ওপরে উঠে প্রসারিত হয়, ফলে চাপ কম হয়। 3 হচ্ছে পৃথিবীর আবর্তন গতির জন্য এখানকার ওপরের দিকে ওঠা উষ্ণ আর আর্দ্র হালকা বায়ু উত্তর দক্ষিণ দিকে ছিটকে যায়, বায়ুচাপ কম হয়। একই ছবি দেখতে পাচ্ছ এখানে। 3 হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়। নিরক্ষীয় অঞ্চলের বায়ু উষ্ণ আর হালকা হয়, বায়ু প্রবাহ সবসময় ঊর্ধ্বগামী হয়। এখানে বায়ুর সমান্তরাল বা পার্শ্ব প্রবাহ বিশেষ বোঝা যায় না, তাই বায়ুমণ্ডলে সবসময় শান্ত ভাব লক্ষ্য করা যায়, তাই নিরক্ষীয় শান্ত বলয় বলে। কর্কটীয় আর মকরীয় উচ্চচাপ বলয় অবস্থান উভয় গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এটা অবস্থান করে। সৃষ্টির কারণ: নিরক্ষীয় অঞ্চলের উত্তপ্ত বায়ু হালকা হয়ে ওপরে উঠলে পৃথিবীর আবর্তন গতির প্রভাবে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায় এবং ক্রমশ শীতল ও ভারী হয়ে এই বায়ু 2 ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে। আর 2 হচ্ছে সুমেরু আর কুমেরু অঞ্চলে শীতল ও ভারী বায়ু এখানে এসে পৌঁছায়, ফলে 2 ক্রান্তীয় অঞ্চলে 2টি শীতল আর ভারী বায়ু মিলিত হওয়ায় বায়ুর পরিমাণ ও ঘনত্ব বেড়ে যায়, উচ্চচাপের সৃষ্টি হয়। সুমেরু আর কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় অবস্থান উভয় গোলার্ধে 30 থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত। সৃষ্টির কারণ হচ্ছে 2 গোলার্ধের মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের উষ্ণতা মেরু অঞ্চলের তুলনায় বেশি, ফলে এই অঞ্চলের বায়ু হালকা হয়ে ওপরে ওঠেও প্রসারিত হয়। পৃথিবীর আবর্তন বেগও এই অংশে 2 মেরুর তুলনায় বেশি হওয়ায় উপরে ওঠা বায়ু উত্তর ও দক্ষিণে বিক্ষিপ্ত হয়ে যায়, ফলে এখানে বায়ুর পরিমাণ বা ঘনত্ব কমে যায় এবং নিম্নচাপ বিরাজ করে। সুমেরু আর কুমেরু উচ্চচাপ বলয় উভয় গোলার্ধে 80 ডিগ্রি অক্ষরেখা থেকে মেরুবিন্দু মানে 90 ডিগ্রি পর্যন্ত সুমেরু কুমেরু প্রদেশীয় উচ্চচাপ বলয় বিরাজ করছে। সৃষ্টির কারণ: 2 মেরু প্রদেশ সারা বছর বরফে আবৃত থাকায় খুব শীতল ও ভারী হয়। 2 সূর্যকিরণ সারা বছর তির্যকভাবে পতিত হওয়ায় উষ্ণতার অভাবে বায়ুতে জলীয় বাষ্প থাকে না। 3 সুমেরু আর কুমেরু বৃত্ত প্রদেশের ঊর্ধ্বগামী বায়ুর কিছু অংশ 2 মেরু অঞ্চলে নেমে আসে, ফলে এখানে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। 3 দিয়েছে উদাহরণ সহ বিভিন্ন ধরনের মালভূমির শ্রেণীবিভাগ করো। পৃথিবীর প্রধান 4 প্রকার মালভূমি হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমি, ব্যবচ্ছিন্ন আর মহাদেশীয় মালভূমি।
সংজ্ঞা হচ্ছে যে সকল মালভূমি প্রায় চারিদিকেই পর্বত দ্বারা বেষ্টিত হয়ে সৃষ্টি হয় তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। সৃষ্টির কারণ পাত সঞ্চরণের ফলে বা গিরিজনীয় আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় পর্বতের মধ্যবর্তী নিচু অসমতল ভূমি প্রবল পার্শ্বচাপে উঁচু হয়ে পর্বত বেষ্টিত মালভূমির সৃষ্টি হয়। বৈশিষ্ট্য 1 হচ্ছে ভঙ্গিল পার্বত্য অঞ্চলে মালভূমি দেখা যায়। 2 এগুলো অধিক উচ্চতা বিশিষ্ট হয়। 3 মালভূমিগুলো পাললিক শিলায় গঠিত হয় এবং এতে জীবাশ্ম থাকতে পারে। 4 চারিদিক পর্বত বেষ্টিত হওয়ায় এখানকার পরিবেশ শুষ্ক প্রকৃতির হয়, যেমন তিব্বত মালভূমি আর পামির মালভূমি। 2 হচ্ছে লাভা মালভূমি। ভূপৃষ্ঠে ক্রমাগত লাভা সঞ্চয়ের ফলে যে মালভূমি সৃষ্টি হয় তাকে লাভা মালভূমি বলে। সৃষ্টির কারণ হচ্ছে ভূত্বকের কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ধীরে ধীরে বিদার অগ্নুৎপাতের মাধ্যমে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে লাভারূপে শীতল ও কঠিন হয়ে সঞ্চিত হয়। এইভাবে ক্রমাগত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চিত হয়ে উচ্চ মালভূমির সৃষ্টি হয়। বৈশিষ্ট্য 1 হচ্ছে সাধারণত মহাদেশের অভ্যন্তরে এই মালভূমি দেখা যায়। 2 এই মালভূমি প্রধানত ব্যাসল্ট শিলায় গঠিত হয়। 3 পর্যায়ক্রমে লাভা নিঃসরণের ফলে এই মালভূমিতে সিঁড়ির মতো ভূমিরূপ সৃষ্টি হয়। 4 মালভূমির মাটি সাধারণত কালো রঙের হয়। আর 5 এই মালভূমির উপরিতল চ্যাপ্টা হয়, যেমন দাক্ষিণাত্য মালভূমি, কলম্বিয়া আর ইথিওপিয়ার মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল কতগুলি নদী উপত্যকা দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হলে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। সৃষ্টির কারণ হচ্ছে কোনো উচ্চ মালভূমি কঠিন ও কোমল শিলায় গঠিত হলে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন আবহবিকা, নদী, বায়ু প্রভৃতির দ্বারা কোমল শিলা অধিক ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলায় গঠিত অংশগুলি উঁচু হয়ে অবস্থান করে। পরবর্তীকালে ক্ষয়প্রাপ্ত নিচু কোমল শিলার ওপর নদীবিন্যাস গড়ে ওঠে এবং সমগ্র মালভূমিটি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে ব্যবচ্ছিন্ন মালভূমিতে পরিণত হয়। বৈশিষ্ট্য 1 হচ্ছে মালভূমিগুলি প্রাচীন শিলা দ্বারা গঠিত আর খনিজ সমৃদ্ধ হয়। 2 কঠিন শিলাগঠিত অংশগুলির উচ্চতা প্রায় সমান হয়। 3 মালভূমির উচ্চতা ক্রমশ হ্রাসমান। 4 মালভূমি মাঝে মাঝে ছোট ছোট গম্বুজাকৃতি পাহাড় দেখা যায়, যেমন ছোট নাগপুর মালভূমি, মালনাদ মালভূমি। মহাদেশীয় মালভূমি বিস্তীর্ণ মহাদেশীয় অংশ জুড়ে প্রাচীন শিলায় গঠিত মালভূমিকে মহাদেশীয় মালভূমি বলা হয়। সৃষ্টির কারণ পাত সংস্থান তত্ত্ব অনুসারে পাত সঞ্চালনের ফলে পৃথিবীর প্রাচীন ভূখণ্ড ফেটে গিয়ে বিচ্ছিন্ন হয়ে মহাদেশীয় মালভূমির সৃষ্টি হয়। বৈশিষ্ট্য মহাদেশীয় মালভূমি প্রাচীন ভূখণ্ডের অংশ। 2 এগুলো প্রাচীন শিলায় গঠিত, তাই একে সিল্ট মালভূমি বলা হয়। 3 হচ্ছে এই প্রাচীন শিলা অত্যন্ত কঠিন ও সহজে ক্ষয় হয় না। 4 মালভূমি পৃষ্ঠদেশ আর উপরিভাগ তরঙ্গায়িত। আর 5 নম্বর হচ্ছে এগুলো খনিজ সম্পদে সমৃদ্ধ। উদাহরণ হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডে বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছে দাক্ষিণাত্য মালভূমি, আরবীয় মালভূমি, আফ্রিকা মালভূমি, ব্রাজিল মালভূমি আর পশ্চিম অস্ট্রেলীয় মালভূমি। 4 দিয়েছে রুর শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো। এই উত্তরটা লিখবে যে জার্মানি রুশ শিল্পাঞ্চল শুধুমাত্র ইউরোপ মহাদেশের নয়, সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এখানে নানাবিধ শিল্প এবং তার সহযোগী বিভিন্ন প্রকার শিল্পের বিকাশ ঘটার অনুকূল কারণ হচ্ছে 1 হলো স্থানীয় উৎকৃষ্ট মানের কয়লা। রুর অঞ্চলে ভূত্বকের কাছাকাছি বা প্রায় উপরিভাগে উচ্চমানের অ্যান্থ্রাসাইট আর বিটুমিনাস কয়লা পাওয়া যায়। এই কয়লা অল্প খরচে উত্তোলন করে লৌহ ইস্পাত শিল্পের কোক ও জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। 2 উন্নত পরিবহন ব্যবস্থা। সমগ্র অঞ্চলটি জলপথ, সড়কপথ, রেল ও বিমানপথের মাধ্যমে ইউরোপ সহ সমগ্র বিশ্বের সঙ্গে যুক্ত আছে। রাইন নদী এবং বিভিন্ন খালের মাধ্যমে উত্তর সাগর তথা আটলান্টিক মহাসাগরের সঙ্গে রুর অঞ্চলে সরাসরি সংযোগ আছে। 3 আকরিক লৌহের প্রাচুর্য। রুর অঞ্চলে আকরিক লৌহের অভাব আছে, কিন্তু এখানকার শিল্পের প্রয়োজনীয় লৌহ আকরিক প্রতিবেশী দেশ ফ্রান্স, সুইডেন, স্পেন, লুক্সেমবার্গ থেকে জলপথে সুলভে আমদানি করা হয়। 4 পর্যাপ্ত জল সরবরাহ। রুর শিল্পাঞ্চলের প্রয়োজনীয় জল রাইন, রুর, লিপে, উপার, এমসার নদী থেকে পাওয়া যায়। 5 মূলধনের প্রাচুর্য। জার্মানির ধনী বণিক সম্প্রদায়, বীমা কোম্পানি ও ব্যাংকগুলি পর্যাপ্ত মূলধন বিনিয়োগ করে। 6 সুলভ দক্ষ শ্রমিক। অঞ্চলটি ঘন বসতিপূর্ণ। বহুদিন আগে থেকে লৌহ ইস্পাত শিল্প এখানে কেন্দ্রীভূত হওয়ায় স্বাভাবিক কারণে এখানে দক্ষ শ্রমিকের অভাব হয় না। 7 হচ্ছে উন্নত বাজার। রুর অঞ্চলের উৎপাদিত পণ্যদ্রব্যাদি শুধুমাত্র জার্মানির অভ্যন্তরে সীমাবদ্ধ থাকে না। উত্তর পশ্চিম ইউরোপ, এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশে গুণগত মানের জন্য এখানকার পণ্যের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 8 হচ্ছে উন্নত প্রযুক্তিবিদ্যা। রুর অঞ্চলের বিভিন্ন শিল্পে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে শিল্পোৎপাদিত পণ্য যেমন দেশি হয় তেমনই খরচ অত্যন্ত কম পড়ে। 9 শক্তি সম্পদ। স্থানীয় সুলভ তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ শিল্পের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। 10 হচ্ছে সরকারি নীতি। রুর শিল্পাঞ্চলে শিল্প স্থাপনের অনুকূল সরকারি নীতিসমূহ থাকায় নতুন শিল্প স্থাপনে কোনো সমস্যা হয় না।
5 দিয়েছে পোল্ডার ভূমি পশুপালন আর ডেয়ারি শিল্পে উন্নত কারণ ব্যাখ্যা করো। এইটা লিখবে নেদারল্যান্ডের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম কারণ পশুপালন ও ডেয়ারি শিল্প। এই অঞ্চলের পশুপালন ব্যবস্থা অনেক উন্নত, তার কারণ এক হচ্ছে মিশ্র কৃষি পদ্ধতি আর উৎকৃষ্ট মানের পশুখাদ্য, হে, ক্লোভার, আলফালফা উৎপাদন। 2 পোল্ডার ভূমির বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, উৎকৃষ্ট তৃণভূমি আর চারণক্ষেত্র বা গ্রোনিয়েন এবং পশুপালনের সহায়ক নাতিশীতোষ্ণ জলবায়ু। 3 পশুজাত দ্রব্য যেমন দুধ, দুগ্ধজাত দ্রব্য, ডিম, মাংস, পশম, চামড়ার ব্যাপক চাহিদা। 4 উন্নত যোগাযোগ বা পরিবহন ব্যবস্থা এবং সর্বোপরি সরকারি সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টা।